বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। প্রথম খবর হচ্ছে, লেবাননের একটি সামরিক কনভয়ের উপর ইসরায়েল হামলা চালিয়েছে, যাতে একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন ক্যাপ্টেন এবং একজন সেনা অর্থাৎ সিপাহী নিহত হয়েছেন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন যখন লেবাননের ক্রাইসিসের জন্য অনেকটা ইরানকে দায়ী করছেন, তখন ইসরায়েল এই হামলা চালিয়ে সম্ভবত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আসল ঘটনা কোথায় লুকিয়ে আছে। এখন লেবাননের প্রেসিডেন্ট কি বলবেন জানি না, তবে ঘটনা ঘটে গেছে। লেবাননের প্রেসিডেন্টের পক্ষে কি এখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া অথবা জবাব চাওয়া সম্ভব হবে? এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন ইরানের সাথে একটা চুক্তি শিগগিরই হয়ে যেতে পারে। এই প্রসঙ্গে তিনি এনবিসি টেলিভিশনকে জানিয়েছেন, ভিয়েতনাম যুদ্ধ 19 বছর চলেছে, আমি তো মাত্র 3 মাস। অথচ তিনি যুদ্ধ শুরুর সময় বলেছিলেন 3 থেকে 4 দিনের ভেতরে আমরা সব কিছু ক্লিয়ার করব। এদিকে ইরানের উপর সামান্যতম হামলা হলে জবাব হবে বিধ্বংসী, এবং ইরান যে কথা বলে আসছে সেই কথা এখন চূড়ান্তভাবে প্রশ্নের মুখোমুখি করছে। নতুন যদি যুদ্ধ শুরু হয়, ইরান কি আসলে অস্ত্রের জাদু দেখাতে পারবে? সুপ্রিয় দর্শক, এই সব বিষয় নিয়েই এখনকার আলোচনা। আশা করি আলোচনা ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনারা সাবস্ক্রাইব করার জন্য ক্লিক করে বেল বাটনে চাপ দিতে পারেন, তাহলে আপনাদের কাছে সমস্ত ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই চলে যাবে, আপনারা নোটিফিকেশন পাবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা যাই। আজকে দুপুরের ভিডিওতে বলেছিলাম, লেবাননের প্রেসিডেন্ট সম্পর্কে বেশ বিস্তারিত আলোচনা করেছিলাম। তিনি ইরানকে খানিকটা বলা যায় এক হাত নিয়েছেন। তিনি বলেছেন, দিস ইজ আওয়ার কান্ট্রি, দিস ইজ নট ইয়ার্স। এটা আমাদের দেশ, এটা তোমাদের দেশ না। ইরানকে বলেছে, ইরানের কর্মকর্তাদেরকে বলেছে। ইরান আমেরিকার সাথে চুক্তির ক্ষেত্রে লেবাননকে বার্গেনিং চিপ অর্থাৎ দর কষাকষির হাতিয়ার বানাচ্ছে। এ কাজ করার জন্য নিষেধ করেছিলেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। এই জোসেফ আউন, আমি আবারও বলছি, তিনি কিন্তু একসময় লেবাননের সেনাবাহিনীর প্রধান ছিলেন। লেবাননের যে সাংবিধানিক কাঠামো, সেই কাঠামোর আওতায় খ্রিস্টান সম্প্রদায় থেকে প্রেসিডেন্ট, সুন্নি সম্প্রদায় থেকে প্রধানমন্ত্রী এবং শিয়া সম্প্রদায় থেকে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়। সেই হিসেবে জোসেফ আউন প্রেসিডেন্ট হতে পেরেছেন, অনেকটা তার জন্য সহজ হয়েছে। তো যাই হোক, এই জোসেফ আউন যখন সেনাপ্রধান ছিলেন, তখন লেবানন ইসরায়েলের বিরুদ্ধে কখনোই কোনো প্রতিবাদ করতে পেরেছে এমনটা আমার জানা নেই। আমি সুদীর্ঘকাল ধরে ইংরেজি খবরের সাথে আছি, বিদেশি নিউজ করার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। কিন্তু জোসেফ আউন ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রতিরোধ যুদ্ধে ডাক দিয়েছেন বা কোনো প্রতিবাদ করেছেন ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে, বা অনেক ক্ষেত্রেই তারা যে মারাত্মক রকমের হামলা, হত্যাযজ্ঞ চালায়, এর বিরুদ্ধে কখনো তিনি কোনো প্রতিবাদ কিছুই করেনি। কার্যত লেবাননের সেনাবাহিনীকে একটা ঠুটো জগন্নাথে পরিণত করে রেখেছেন এই সমস্ত ব্যক্তি। যাই হোক, তিনি ইরানকে যে কথা বলেছিলেন কড়া ভাষায়, সিএনএনের আমানপুরের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে ইরান লেবাননকে বার্গেনিং চিপ বানাচ্ছে। এর জবাবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল যে, মিস্টার প্রেসিডেন্ট, আপনি আপনার আসল শত্রুর দিকে নজর দিন, এই দিকে নজর না দিয়ে, অর্থাৎ ইরানের দিকে নজর না দিয়ে আসল শত্রুর দিকে নজর দিন এবং তাকে মোকাবেলা করার চেষ্টা করুন, তাকে হ্যান্ডেল করুন। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি একদম পরিষ্কার করে বলেছিলেন যে ইরান অবশ্যই লেবাননকে কখনোই দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি। যদি তা করতো তাহলে অনেক আগে আমেরিকার সাথে ইরানের চুক্তি হয়ে যেত, কিন্তু তা হয়নি। বরং ইরান, শুধু ইরান না, মধ্যপ্রাচ্যের বৃহত্তর শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করছে লেবানন সহ। এইরকম আলাপ আলোচনা এবং বাকযুদ্ধের ভেতরেই আজকে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের একটি সামরিক বহরের উপরে হামলা চালিয়েছে। সেই হামলায় একজন ব্রিগেডিয়ার জেনারেল নিহত হয়েছেন, একজন ক্যাপ্টেন নিহত হয়েছেন এবং একজন সিপাহী নিহত হয়েছেন। 3 জনই লেবাননের সেনাবাহিনীর সদস্য, কর্মকর্তা ইত্যাদি ইত্যাদি। এই যে 3 জন সেনা মারা গেল এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, এ ব্যাপারে ইসরায়েল কি কথা বলবে? কিছুই বলবে না, কোনো কিছু বলার প্রয়োজনই বোধ করবে না। লেবানন কি করবে? লেবাননের প্রেসিডেন্ট, তিনি তখনও শান্তি বাড়ি আওড়াবেন। তিনি সর্বমহলের প্রেসিডেন্ট, এই স্তুতি গাইতে থাকবেন। তিনি বারবার প্রমাণ করার চেষ্টা করবেন তিনি একজন নিরপেক্ষ লোক, তিনি কোনো পক্ষের না।
খুব নিরপেক্ষ প্রমাণ করার চেষ্টা করবেন এবং হয়তো এখনও করছেন। কিন্তু যখন তার দেশের সামরিক বাহিনী একটা দখলদার শক্তির বাহিনীর হাতে আক্রান্ত হয়, হামলার শিকার হয়, তখন একজন সাবেক সেনাপ্রধান হিসেবে এবং একজন বর্তমান প্রেসিডেন্ট হিসেবে তার কী করণীয়, তার ভূমিকা কী, সেটা লেবাননবাসী অবশ্যই দেখতে চায়। লেবাননের প্রধানমন্ত্রী তিনিও হয়তো যথেষ্ট মিনমিন করবেন, কান্নাকাটি করবেন, দুঃখ করবেন, চোখের জলও ফেলতে পারেন। 3 জন সেনা নিহত হয়েছেন, কয়েকজন আহত হয়েছেন এর জন্য। কিন্তু তাদের কারোরই ক্ষমতা হবে না ইসরায়েলের বিরুদ্ধে জোরালো ভাষায় প্রতিবাদ করা বা কোনো কিছু করা বা কোনো অ্যাকশানে যাওয়া। একটা দেশের সামরিক বাহিনীর উপর হামলা হলে সেই সামরিক বাহিনীর পক্ষ থেকে একটা গুলিও ছোড়া হয় না। হাউ ইট ইজ পসিবল? আশ্চর্য রকমের ব্যাপার এটা। এই শান্তির বাণী বুকে ধারণ করে লেবাননের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন, দেশের বৃহত্তর ঐক্য ধরে রাখার চেষ্টা করছেন এবং সেখানে হিজবুল্লাহকে শত্রু হিসেবে, দেশের শত্রু হিসেবে গণ্য করছেন, ঘোষণা করছেন। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অনেকেই প্রশ্ন তুলছেন, বিশেষ করে আন্তর্জাতিক কোনো গণমাধ্যম বা সামাজিক মাধ্যম, যে তৃতীয় আরব যুদ্ধ শুরু হবে কিনা। আমি খুব অবাক হয়ে যাই। ইসরায়েলের বিরুদ্ধে আরবরা যে যুদ্ধগুলো করেছে তার নেতৃত্বে ছিল একসময় মিশর এবং সিরিয়া, এবং তাদের কমিটমেন্ট ছিল, ডিটারমিনেশন ছিল। এক পর্যায়ে তো মিশর অনেকটা বিশ্বাসঘাতকতা করেছে বলেই বলা হয়। আনোয়ার সাদাত বিশেষ করে ইসরায়েলের পক্ষে হঠাৎ করেই চলে গেল এবং হঠাৎ করেই যুদ্ধ বন্ধ করে দিল। যখন ব্যাটেলফিল্ডে প্রচণ্ডভাবে মিশর এবং সিরীয় সেনারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছিল, তখন হঠাৎ করেই আনোয়ার সাদাত সেই যুদ্ধই স্থগিত করেছিল। সে ভিন্ন কাহিনী, সে আর একদিন যদি সুযোগ হয় আলোচনা করা যাবে। কিন্তু তখন মিশর এবং সিরিয়ার মতো শক্তি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছিল। এখন লেবাননের মতো একটা দুর্বল সেনাবাহিনীর সামরিক শক্তির দেশ, তার পক্ষে কি ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব? এবং এই মুহূর্তে আরবদের ভেতরে প্রচণ্ড রকমের অনৈক্য। যখন ইসরায়েলের বিরুদ্ধে আরবরা যুদ্ধ করত তখন তারা পরাজিত হলেও তাদের ভেতরে একটা ঐক্য ছিল, আরব জাতীয়তাবোধ ছিল, আরব জাতীয়তাবাদী চেতনা ছিল এবং আরব ফিলিংসটা ছিল যে ফিলিস্তিনিরা আমাদের আরব ভাই, আমরা আরবীয়রা ঐক্যবদ্ধভাবে লড়াই করব, এমন একটা ফিলিংস ছিল। কিন্তু এখন কি সেই ফিলিংস আছে? নেই। সেক্ষেত্রে লেবাননের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো আদৌ কি সম্ভব? হ্যাঁ, লেবাননের পক্ষে কথা বলেছেন বাহরাইনের সরকার। তারা কি বলেছেন? তারা বলেছেন লেবানন ইরানকে যে বলছে যে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করো না, এটা আমাদের দেশ, এটা তোমাদের দেশ না, এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছে বাহরাইন। কিন্তু ইসরায়েল যে এত বড় অন্যায় করে যাচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর, ফিলিস্তিনে, গাজায়, পশ্চিম তীরে, লেবাননে, দক্ষিণ লেবাননে, এর কোনো বাদ প্রতিবাদ করার ক্ষমতা, হিম্মত এদের নেই। বরং এই ইসরায়েলকে বলা যায় যে সোনার মুকুট দিয়ে তারা বরণ করেছে। আব্রাহাম অ্যাকর্ড দিয়ে তারা ইসরায়েলকে পুরস্কৃত করেছে। যাই হোক, এখন আমরা অপেক্ষায় থাকি, দেখি লেবানন পরিস্থিতি কোথায় যায়, কি হয়। তবে লেবাননের যে প্রতিরোধকামী সংগঠন, তারা তাদের কাজ চালিয়ে যাবে, তাতে কেউ পাশে থাকলো আর না থাকলো। দিস ইজ দেয়ার গোল, দিস ইজ দেয়ার মোটো। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবার বলেছেন এনবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে যে ইরানের সাথে আবার শিগগিরই চুক্তির বা যুদ্ধবিরতি আলোচনা শুরু হবে এবং শিগগিরই একটা চুক্তি হয়ে যেতে পারে। তিনি আবারও জোর দিয়ে বলেছেন যেভাবে হোক, একভাবে না একভাবে তিনি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করা যে ইউরেনিয়াম, সেই ইউরেনিয়াম তিনি দখলে নেবেন। এরপরে ইরানের সাথে তিনি চুক্তি করবেন, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কোনো ব্যাপারই না, এরকম বক্তব্য দিয়েছেন। সাংবাদিক প্রশ্ন করেছেন যে সর্বশেষ ইরানের সাথে কবে আলাপ হয়েছে আপনার? তিনি এই প্রশ্নের জবাব দেননি। এরপরে বলেছেন কতদিনের ভেতরে এই চুক্তি হয়ে যেতে পারে। তিনি বলেছেন যে ভিয়েতনাম যুদ্ধ তো 19 বছর চলেছিল, আর আমি তো মাত্র 3 মাস এই যুদ্ধের ভেতরে আছি। কেমন? এর ভেতর দিয়ে দুটো বিষয় আসতে পারে, যে কোনোটা হতে পারে। এর ভিতরে হয় তিনি দীর্ঘমেয়াদী যুদ্ধের একটা ইঙ্গিত দিয়েছেন, অথবা তিনি যা বলেছেন তার মানে দাঁড়ায় যে আমেরিকা আসলে ইরানের সাথে পারছে না। ইরান ইজ এ ভেরি টাফ অপোনেন্ট, ইরান অনেক শক্ত একটা প্রতিদ্বন্দ্বী, যে কোনোটা মিন হতে পারে। যাই হোক, তবে তিনি একদম সহজেই বলেছেন যে ইরানের কাছ থেকে যে কোনো উপায়ে যেভাবে হোক পরমাণু
সমৃদ্ধ ইউরেনিয়াম আমরা নিয়ে নেব। মনে হচ্ছে যেন একদম সহজ একটা ব্যাপার, ইরান চাইলেই দিয়ে দেবে, হয় চুক্তির মাধ্যমে আর তা না হলে সামরিক উপায়ে। তিনি এইভাবে বলেছেন, কিন্তু আসলে কি তিনি সামরিক উপায়ে ইরানের কাছ থেকে ইউরেনিয়াম কেড়ে নেওয়ার ক্ষমতা রাখেন? প্রশ্নই ওঠে না। কারণ ইরান একদম পরিষ্কার করে বলে দিয়েছে এবং সেটা গত 2 দিনে কাজে কর্মে প্রমাণ করে দিয়েছে। কি সেটা হচ্ছে ইরানের উপরে আমেরিকা মোটামুটি খুব মাইল্ড হামলা চালিয়েছে। এই হামলা চালিয়ে হয়তো তারা ইরানকে টেস্ট করতে চেয়েছে তাদের প্রস্তুতিটা আসলে কেমন, তারা আসলেই প্রচণ্ড জবাব দেবে কিনা, নাকি চুক্তির জন্য তারা চুপচাপ থাকবে, আসলে কি ব্যাপার, এগুলো টেস্ট করতে চাইতে পারে। অথবা এমন হতে পারে যে আসলে দেখি যে তাদের অস্ত্রের ধার ভার কোন পরিস্থিতিতে আছে, তাদের প্রস্তুতিটা কেমন। যাই হোক, তো ইরান যেহেতু একদম কড়া জবাব দিয়েছে, কড়া, আপনারা ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন যে কুয়েতের যে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে সে বিমান ঘাঁটি কার্যত তছনছ হয়ে গেছে, একেবারে তছনছ হয়ে গেছে, মারাত্মক রকমের হামলা। এই হামলার পর একদম পরিষ্কার হয়েছে আমেরিকার কাছে যে ইরান থামবে না, ইরান ছাড় দেবে না, ইরান কোনো মতেই আপোষ করবে না। তার মানে ইরান খুব স্ট্রং পজিশনে, এবং তাদের এই পজিশন ধরে রাখার জন্য এখন তাদেরকেই আমেরিকার যে কোনো ছোটোখাটো অন্যায়ের বিরুদ্ধেও শক্ত জবাব দিতে হবে। এই জায়গা থেকেই বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। ইরান যে দীর্ঘদিন ধরে বলে আসছে আমাদের উপর যদি নতুন করে আমেরিকা হামলার ঘটনা ঘটায়, ইসরায়েল যদি নতুন করে আগ্রাসন চালায়, তাহলে তার জবাব হবে ভয়ঙ্কর বিধ্বংসী এবং এমন অস্ত্র ব্যবহার করা হবে যা বিশ্ব কখনো দেখেনি। শত্রুরা বিস্মিত হবে, সারপ্রাইজ হয়ে যাবে। তো এই যে ইরানের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে, এবং আমি কয়েকটা ভিডিওতে মাঝে মাঝে বলেছি কী ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে, সেই জায়গায় বিশ্বাস করার যথেষ্ট কারণ এখন আমাদের সামনে উপস্থিত যে ইরান যে কথা বলছে তাই করবে। সেটা হামলার মাত্রা অনেক কঠিন এবং বিস্তৃত করে সেটা প্রমাণ করবে, এবং এমন কিছু অস্ত্র তারা আসলে ব্যবহার করবে যে অস্ত্রের কথা চিন্তা করে স্বয়ং আমেরিকা ভয় পাচ্ছে। এবং এরই মধ্যে গণমাধ্যমে খবর এসছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ভয় পাচ্ছেন রীতিমতো। কারণ কি? তার কাছে কোনো না কোনো সূত্র থেকে বলা হচ্ছে পাকিস্তানের কাছে ইরান বলেছে, এবং পাকিস্তান সেই কথায় আমেরিকার কাছে পৌঁছে দিয়েছে যে ইরান অলরেডি পরমাণু অস্ত্র অথবা তার চেয়ে বড় কিছু আবিষ্কার করেছে। এখন পরমাণু অস্ত্র যদি বানিয়ে ফেলে তাহলে তো আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের জন্য ভয়ঙ্কর ভয়, আর যদি তা না বানাইতে তার চেয়ে বড়, তাহলে সেটা কি? সেটাও তো একটা ভয়ের কারণ। খুব বাস্তব কথা হচ্ছে আমেরিকার শক্তের ভক্ত নরমের জম। আপনারা খেয়াল করে দেখবেন পৃথিবীতে আমেরিকা যে পরিমাণে দুর্বল রাষ্ট্রগুলোর উপর যুগে যুগে হামলা চালিয়েছে, যুদ্ধ চাপিয়ে দিয়েছে, আগ্রাসন চালিয়েছে, এইরকম শক্ত কোনো দেশের, শক্তিশালী দেশের বিরুদ্ধে কিন্তু তাদের কোনো যুদ্ধের ঘটনা নেই। রাশিয়ার সাথে নেই, চীনের সাথে নেই, এরকম বড় বড় শক্তি যাদের কাছে প্রচুর অস্ত্র বা পরমাণু শক্তি আছে, এমনকি উত্তর কোরিয়ার বিরুদ্ধেও কোনোদিন তারা একটা গুলি ছোড়ে না, বিকজ তাদের হাতে পরমাণু অস্ত্র আছে। ইরানের উপরে হামলা চালিয়েছে, ইরান এই ধরনের যদি ঘোষণা আগে দিয়ে দিত যে আমাদের কাছে পরমাণু অস্ত্র আছে, তাহলে আমেরিকা হয়তোবা ইরানের বিরুদ্ধে হামলা চালাতে আসতো না। যাই হোক, অনেকে কথা বলে, আবার অনেকে কথাও বলে যে রাশিয়ার কাছে পরমাণু অস্ত্র থাকার পরেও তারা তো ইউক্রেনকে জড়িয়ে দিয়েছে রাশিয়ার সাথে যুদ্ধে, এবং ইউক্রেনকে সাপোর্ট দিচ্ছে, নানা রকমের কথা আছে। যাই হোক, তো ইরানের যে ব্যাপক বিধ্বংসী হামলার যে প্রতিশ্রুতি এবং এমন কিছু নজিরবিহীন অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি, আসলে কি বিশ্ব এরকম কোনো অস্ত্রের, ইরানি অস্ত্রের জাদু দেখতে যাচ্ছে? যদি নতুন করে যুদ্ধ শুরু হয়, নতুন করে যুদ্ধ শুরু না হোক আমরা সেটা বলি, কিন্তু যদি শুরু হয় তাহলে ইরান কি আসলে এই ধরনের কোনো অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে কিনা, সে প্রশ্ন কিন্তু বারবার ঘুরে আসছে। আমি ব্যক্তিগতভাবে আবারও বলছি যে আমার যথেষ্ট বিশ্বাস করার কারণ আছে, বা বিশ্বাস করছি যে ইরান যে কথা বলছে তারা তাই করবে। সেক্ষেত্রে আমেরিকা ইরানের উপর আদৌ হামলা চালাবে কিনা, নতুন করে যুদ্ধ শুরু করবে কিনা, সেটা তাদের এখন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। ইরানের IRGCর সাবেক কমান্ডার এবং সর্বোচ্চ নেতার সামরিক বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই, তিনি কিন্তু তাই বলেছেন, এখন বল আমেরিকার কোর্টে, তারা কি করবে তাদের সিদ্ধান্ত, আমরা আমাদের অবস্থানে থাকলাম অটল। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভির সম্ভাব্য ইরান সফরের ব্যাপারে দু একটা কথা বলে আলোচনা শেষ করতে চাই। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আজকেই ইরান সফরে যাওয়ার কথা, এবং সফরের মূল কারণ বলা হচ্ছে, এক্সপ্রেস ট্রিবিউনের খবরটা এসছে যে ইরান এবং আমেরিকার মধ্যে নতুন করে পরমাণু আলোচনা শুরু হতে পারে, এবং সেই আলোচনা শুরুর ব্যাপারে
পাকিস্তানের পক্ষ থেকে হয়তো কিছু মেসেজ আছে বা আমেরিকার পক্ষ থেকে কিছু মেসেজ আছে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তারা শিগগিরই আবার ইরানের সাথে আলোচনায় বসতে যাচ্ছে, এবং আমেরিকার পক্ষ থেকে এরকম কিছু তৎপরতা আছে। জারেড কুশনার এবং স্টিভ উইটকফ তারা আমেরিকার পরমাণু বিষয় বিশেষজ্ঞ বা এই আলোচনার বিশেষজ্ঞদের সাথে পরামর্শে বসেছেন। তো এইরকম একটা প্রেক্ষাপটে সম্ভবত পাকিস্তানের কাছে কোনো বার্তা দিয়েছে আমেরিকা, সেই বার্তা নিয়ে ইরানে যাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি। এখন দেখা যাক আসলে এই বার্তা আদান প্রদানের পর ইরান এবং আমেরিকার ভেতরে নতুন করে কোনো বৈঠক হয় কিনা এবং নতুন করে আসলে চুক্তি হতে যাচ্ছে কিনা, হয় কিনা। তবে ইরান কিন্তু পরিষ্কার করে বলেছে তাদের যে $24 বিলিয়ন সম্পদ জব্দ আছে আমেরিকার হাতে, তার অর্ধেক একদম শুরুতেই ছাড় দিতে হবে এবং বাকি অর্ধেক চুক্তি বাস্তবায়নের পরপরই ছাড় দিতে হবে। যদি তা না হয় তাহলে কোনো আলোচনা, কোনো শান্তি চুক্তি কিচ্ছু হবে না। আবার এর পাশে খবর রয়েছে, কোনো বিশ্লেষক বলছেন শনিবারের ভেতরে আমেরিকা ইরানের উপর হামলা চালাতে পারে, এমন আহ্বান জানিয়ে রেখেছেন কেউ। আমি জানি না আসলে কি হতে যাচ্ছে, তবে দেখা যাক পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী কী বার্তা নিয়ে যান এবং কি হয় তা মনে হয় আগামী কয়েক ঘন্টার ভেতরে পরিষ্কার হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আমরা সে পর্যন্ত অপেক্ষায় থাকি। আর আজকের আলোচনা এখানেই শেষ করতে চাইছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যাবার আগে আপনাদের কাছে শেষ মতামত জানতে চাই যে আসলে কি হতে যাচ্ছে। এই যে লেবাননের 3 জন সেনাকে হত্যা করলো ইসরায়েল, এর বিরুদ্ধে লেবাননের পক্ষ থেকে আসলে কোনো ব্যবস্থা নেওয়া বা কোনো প্রতিরোধ বা প্রতিবাদের কোনো ঘটনা ঘটতে পারে, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন প্লিজ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এখনকার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।